আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে। তো আমাদের রত্ন সুমন ভাইকে যেভাবে হোক, যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে এবং আমরা সর্বোপরি জনগণ আমরা তীব্র নিন্দা জানাই। এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হঠাৎ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিল এবং সেটা সরকারি কর্মকর্তা তথা পুলিশের ওসির মাধ্যমে। এর অর্থ কি বোঝা যায় যে আসলে ব্যারিস্টার সুমনকে সাধারণ কোনো টিম হত্যার জন্য খোঁজাখুঁজি করছে, নাকি আসলে এটা সরকার দলীয় কোনো নীতির মধ্য দিয়ে ব্যারিস্টার সুমনকে উৎখাত করার কোনো পরিকল্পনা চলছে, যা এমপি আনারের সাথে কিছুদিন পূর্বেই ঘটে গেল। ঠিক এমপি আনারের মতোই কি ব্যারিস্টার সুমনের সর্বশেষ অবস্থা হতে যাচ্ছে? আসুন বিস্তারিত থাকছে এই তদন্তে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে, কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজির রায় এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউর রায় এত টাকার মালিক হয়। কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে, কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট। একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে, এইটা আমাকে কষ্ট দেয়। আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমন ভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে। গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ, উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না, তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। আমি কথা বললাম, কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না আমি এটা পারবো না। কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে, তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট করি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে, এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে, তখন আমার মনে হয়েছে, আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট, আমার এটা অবশ্যই আমলে নিতে হবে। তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালে আমি ঢাকা চলে আসি, সংসদ ভবনে চলে আসি। এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি। তো এরপরে আমি জিডিটা আমি গতকালকে করছি। কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন হচ্ছে, দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোন একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না, জানছে প্রথমে ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে।
আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক। ওনারা আমাকে বলছেন, ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন, আমাকে বলছেন, আমাকে জিডি করতে হয়েছে। আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে। এবং রাষ্ট্রযন্ত্র, আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, সেই তো আমার বলার দরকার। সেই ব্যক্তি কই আছে? সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই। পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে, কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের, তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড়লেখা বা সিলেটের কোন জায়গায় যেন। তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন, এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে। আমার হবিগঞ্জের শাহ কিবরিয়া সাহেব মারা গেছে। আমরা তো কোনো প্রোটেকশনে দিতে পারি না। যে আপনি দেখেন, আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন, কোন দেশে আছি। আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে, সে আমেরিকাতে থাকে, বাচ্চা মাত্র বয়স 11। আমি বলছি হ্যাঁ, আমি তো গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে। সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলা থেকে স্টুপিডিটি। কারণ আমি আর কি জবাব দিব তারে, কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে, অন্যায়ের প্রতিবাদ করে, এরা স্টুপিড। কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে, আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে, এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। কারণ আমার রক্তের মধ্যে এটা আছে, আমি করবো কিটা, যে ধরনের প্রোটেকশন আমি তো আর। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান যে সিচুয়েশনটি ব্যারিস্টার সুমনের জন্য দাঁড়িয়েছে, তা ব্যাপক একটি হুমকির মুখে তিনি রয়েছেন। তবে তার এই জীবনের নিরাপত্তা কে দিবে? সরকার। তাহলে সরকার দলীয় পক্ষে, পুলিশের পক্ষ থেকেই তো এই হুমকিটা গেছে, তাহলে দিল কে এবং সরকার বা কেনই তাকে হত্যা করতে চাচ্ছে, তার অপরাধটা কি? আসুন সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো। এই সুমন সাহেবের উপরে যে এই ধরনের একটি মানুষের বা খারাপ দৃষ্টিতে খারাপ লোকের নজর পড়েছে বা তাকে হত্যা করতে চায়, তার তীব্র নিন্দা জানাই। সেটা আমার দলমতের ঊর্ধ্বেই। অ্যাজ এ হিউম্যান আমি অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কারণ একজন মানুষ, সে যেই হোক, আমার আদর্শে না হোক, আমার ভিন্ন আদর্শের হোক, কারো মৃত্যু কামনা করা, কাউকে হত্যা করা, এটা আওয়ামী লীগের মতো আমরা করতে পারি না। আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না। আমি এর জন্য তীব্র নিন্দা জানাই। আমি যে বিষয়টা বলতে চাই, বাংলাদেশের, যদিও এটা নিয়ে আমি কথাও বলেছি, দুই এক জায়গায় টকশোতেও বলেছি এবং আমার ইউটিউবেও ভিডিও দেয়া আছে, আপনারা এটা আজকের একটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিধায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই। বাংলাদেশে একটু হিসাব করে দেখেন তো, নিরাপদে আছে কে? একজন সংসদ সদস্য বাংলাদেশ থেকে আনার এমপি গত কয়েকদিনে কোথায় গিয়েছে? ভারতে গিয়েছিল। তার চোরাকারবারি হোক, ধর্ষণ হোক, হত্যা হোক, যে কোনো ধরনের অপকর্মের সাথে তিনি সম্পৃক্ত থাকুক, যা থাকুক, সেটা ভিন্ন হিসাব। কিন্তু সেই জায়গায় আনার সাহেব তো গিয়েছেন, কিন্তু নিরাপদে আসতে পারেননি। তাকে কেউ বলছেন খুন করছেন, কেউ বলছেন গুম করছেন, তার এখন একটা মাংসের টুকরাও খুঁজে পাওয়া যায় না। তাহলে সেই মানুষটা কোথায়? একজন সংসদ সদস্য আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু দেশে গিয়ে নিরাপদে ফিরে আসতে পারে না, তার নিরাপত্তা নাই। ব্যারিস্টার সুমন সাহেব বলছেন যে তাকে কেউ না কেউ খুঁজছে, তাকে শেষ করে দেওয়ার জন্য। এখন কিন্তু বিএনপি ক্ষমতায় নাই, জামাত ক্ষমতায় নাই, হেফাজত ক্ষমতায় নাই, ওনরাই ক্ষমতায়, ওনাদের লোকেরাই খুঁজছে। এবং উনি আবার অভিযোগ করছে যে আমার নিরাপত্তাহীনতায় ভুগছি। কিছু কিছু লোক হয়তো বসে আছে শুধুমাত্র আমার মৃত্যুর পরে, মানে ওইটা নিয়ে অনুসন্ধান চালানোর জন্য। তার মানে তিনি কতটা ঝুঁকিতে আছেন, তিনি আত্মবিশ্বাসের অভাবেও আছেন যে তার দলের ক্ষমতাধর ব্যক্তিরাই হয়তো তাকে শেষ করে ফেলবে, সে নিজের জীবন নিয়ে শঙ্কিত। সুমন সাহেব, আপনাকে একটু প্রশ্ন করে রাখতে চাই। আপনার এই জায়গায় আমি কষ্টিত, আমি বেদনা বিধুর, আমি অবশ্যই আপনার এই আবেগটা আমি বুঝতে পারি, আপনার বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাকে একটু একটা ওয়ার্নিং দিয়ে নিয়ে যেতে চাই। আপনি এই সংসদে দাঁড়িয়ে বেশি দিন না, দেমাগের সাথে মাত্র 3-3.5 মাস আগে, যখন সংসদ শুরু হয়েছে জানুয়ারির দিকে আর কি, তো সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে সংসদে উঠে একটা বক্তব্য দিয়েছেন। প্রথম বক্তব্যেই আপনি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।